নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে অবশ্যই সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গিয়েছে এবং বাদল অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে কোনো মতে সংসদে না গিয়ে সময়টা কাটিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু সেখানেই কি সমস্তটা শেষ হয়ে গেল, নাকি এর থেকেও বড় কোনো পরবর্তী পরীক্ষা অপেক্ষা করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জন্য? এবং সেই জায়গাটাই বেশ খানিকটা আরো চাপের পরিস্থিতি তৈরি হলো। সেটা হচ্ছে আর মাত্র 6 মাসের মধ্যে হতে চলেছে যে ভোটটা, সেই ভোটটা সারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ ভোট। সেটার উপর নির্ভর করবে 2029 সালের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরবর্তীতে আর চেয়ারে থাকবেন কিনা। সেইটা হচ্ছে উত্তরপ্রদেশের ভোট। এবং অবশ্যই একদিকে যখন অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী, ঠিক অন্যদিকে নরেন্দ্র মোদীর ছবি এবং যোগী আদিত্যনাথ সরকারের মার্কশিট, এবং সেটার উপর দাঁড়িয়ে কিন্তু 2027 সালে হতে চলেছে উত্তরপ্রদেশের ভোট। এবং অবশ্যই 406টা সিটের মধ্যে কে পৌঁছাবে একদম সংখ্যাগরিষ্ঠতায়, ম্যাজিক ফিগারে, সেদিকে সারা দেশ তাকিয়ে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই উত্তরপ্রদেশের ভোটের আগে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে এতটাই ব্যাকফুটে, সেটা তারা প্রতিটা ক্ষেত্রে জানে। তারা রাম মন্দিরের বিষয়ে ব্যাকফুটে, তারা জেন জি মুভমেন্টের জন্য ব্যাকফুটে, তারা ইতিমধ্যে ইথানল সংক্রান্ত যে মধ্যবিত্তের উপর একটা চাপ দিয়েছে সেই ক্ষেত্রে ব্যাকফুটে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো মতেই সম্পূর্ণ বাদল অধিবেশন জুড়ে আসতে পারলেন না সংসদে। সেই জায়গাটা সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে ভারতীয় জনতা পার্টি হবে। এবং তারা এর পরবর্তীতে যতই একদম কট্টরবাদী একটা পলিটিক্সের মাধ্যমে পরবর্তী ভোটটা জিততে যাক না কেন, সেই জায়গাটা কিন্তু আহত হবে। তার কারণ উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগে যে উপনির্বাচনগুলো হয়ে গেল, সেখানে মূল যে উপনির্বাচনটা ছিল বিহারে এবং মধ্যপ্রদেশে, সেখানে কিন্তু ব্রাহ্মণ সমাজের ভোট ছিল একটা ভাইটাল ফ্যাক্টর। তারাই ছিল ডিসাইসিভ ক্ষমতায়, কিন্তু সেখানে ব্রাহ্মণ সমাজ কিন্তু বিজেপির হাত ছাড়া হচ্ছে, এটা সরাসরি প্রমাণিত হয়ে গেল। বাকিপুর বিধানসভার ক্ষেত্রে আমরা দেখলাম যে একদম সরাসরি ভোট পেয়ে গেলেন প্রশান্ত কিশোর। এবং অবশ্যই অন্যদিকে মধ্যপ্রদেশে একটি উপনির্বাচন ছিল, সেখানেও কিন্তু একই ধরনের ঘটনাটা ঘটলো এবং সেখানেও বিজেপি ধরাশায়ী হলো, কংগ্রেস প্রার্থী জিতলেন। এছাড়া রাজস্থানে একই ধরনের ঘটনা আমরা দেখেছি। কার্নি সেনা, তাদের ওপর পুলিশ এমন বেধড়ক লাঠিচার্জ করে, একজন মারা যায় এবং তারা সম্পূর্ণ শপথ নিয়ে ফেলেছে বর্তমানে যে আর যাই হয়ে যাক না কেন, তারা আর কোনোদিন সারা জীবনে বিজেপিকে ভোট দেবে না। তো এই প্রভাবগুলো কিন্তু উত্তরপ্রদেশেও ঘোরাফেরা করছে। এবং অবশ্যই উত্তরপ্রদেশে আরো কিছু টেনশন রয়েছে। উত্তরপ্রদেশে শঙ্করাচার্য, তার যে অপমানটা হয়েছিল, সেটাকে নিয়ে তিনি অবশ্যই এখনো পর্যন্ত জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। সেই জায়গাগুলো কিন্তু সমস্তটা মিলিয়ে যখন যোগী সরকার ব্যাকফুটে, তখন তারা একটা মাস্টার স্ট্রোক খেলতে চাইছে। কি মাস্টার স্ট্রোক? মহিলা ভোট ব্যাংক অবশ্যই যে কোনো রাজ্যের ক্ষেত্রে একটা মারাত্মক কাজ করে, এবং সেই মহিলা ভোট ব্যাংকের দিকে সমস্ত দিক থেকেই আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি টাকা ট্রান্সফার করলে ভোট উঠে আসে। এটা আজকের ভারতবর্ষের রাজনীতির একটা বাস্তব চিত্র। এবং সেটা পশ্চিমবঙ্গেও বিজেপি অ্যাপ্লাই করেছিল। অন্নপূর্ণা ভান্ডার দেয়া হবে একদম 3,000 টাকা করে, লক্ষ্মীর ভান্ডার যা দেয়া হচ্ছে তার ডবল। এবং অবশ্যই মহিলা ভোটের একটা আধিপত্য বিজেপির ভোট ব্যাংকে দেখা গিয়েছে। তো সেই জায়গাটাই এইবার কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার আনতে চলেছে। কিন্তু সংখ্যাটা শোনার জন্য আপনারা একটু নড়ে চড়ে বসুন। সংখ্যাটা 50,000 টাকা, 50,000 টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে যোগী আদিত্যনাথ সরকার, তেমন একটা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে এবং সেই খবরও বেরিয়ে আসছে। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে জলের থেকেও বেশি টাকা খরচ করা হবে উত্তরপ্রদেশের ভোটের জন্য, সেটা যেমন একটা জায়গা। অন্যদিকে অবশ্যই এই মুহূর্তে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার জনিত যে বিষয়গুলো, সেগুলো কিন্তু যোগী আদিত্যনাথ চাইছেন যে তিনি কোনো মতেই যাতে ক্ষমতাচ্যুত না হন, সেই জায়গাটাকে একদম শিওর করতে। এবং তার জন্য কি কি দরকার আপনারা জানেন যে সরকারের হাতে কি কি মেশিনারি রয়েছে।
তার জন্য অবশ্যই সেই সমস্ত মেশিনারিও কিন্তু অবশ্যই ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে। বিভিন্ন যারা বিরোধী দলনেতা রয়েছেন, বিভিন্ন নেতা রয়েছেন, সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেস নেতা, তাদের বাড়িতে কিন্তু হানা দিতে শুরু করেছে বিভিন্ন এজেন্সি। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড়সড় প্রশ্ন যেটা উঠে আসছে, যে রাম মন্দিরের যে তহবিল তছরূপ, সেটার ফলে যেভাবে ভারতীয় জনতা পার্টির একদম কোর ভোট ব্যাংক সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কি আর কোনোভাবেই সঠিক জায়গায় তারা আনতে পারবে? অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কাছে কি এই মুহূর্তে আর লড়াইটা ততটা সহজ হবে যতটা সহজ আজ থেকে 6 মাস আগেও ছিল? অর্থাৎ বিভিন্ন ভাবে উত্তরপ্রদেশকে প্রজেক্ট করা হয়েছিল কিন্তু 2022 সাল থেকে শুরু করে 2024 সালে, যে এইখানে রাম মন্দির তৈরি হচ্ছে এবং রাম মন্দির প্রতিষ্ঠা করার পেছনে সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির এফোর্ট রয়েছে, এবং সেই রাম মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হলো 24 সালে লোকসভা ভোটের ঠিক আগে। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সারা উত্তরপ্রদেশ সহ অযোধ্যায় কিন্তু বিজেপি সম্পূর্ণ ধরাশায়ী হলো। 80টার মধ্যে একদম সরাসরি এমপি সিট ওয়াইজ 33-এ নেমে এলো তারা। এই যে আমরা বিভিন্ন ধরনের ইমোশনাল কথাগুলো বললাম, যে রাম মন্দিরে চাঁদা চুরি, তার সঙ্গে ইথানল মিশ্রিত পেট্রোল, জেনজি মুভমেন্ট, এগুলো সমস্ত ইমোশনাল ফ্যাক্টর, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি অনেকটা পিছিয়ে রয়েছে। এবং অবশ্যই যেটা এই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যে একদম লোকসভার ভোট কিন্তু একটা কথা বলে বিধানসভার ক্ষেত্রে। যদি আপনারা এক্ষুনি বলবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে কি হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো লোকসভায় মানুষ ভোট দিয়েছিলেন। যদি তৃণমূল কংগ্রেসকে এতটাই অপছন্দ ছিল, তাহলে মানুষ কি করে ভোট দিলেন? তার পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তারপরেও ভোটের বিচারে, আমরা যদি ভোটের বিচার করি, তাহলে অবশ্যই কিন্তু 2,63,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, এটা বাস্তব। কিন্তু তথাপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রবল দুর্নীতির অভিযোগ ছিল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরজি করের মতন একটা বিষয় মাথাচাড়া দিয়েছিল, যেটা সারা পশ্চিমবঙ্গের কলঙ্ক হিসেবে সারা পৃথিবীতে পৌঁছে গিয়েছিল, এবং অবশ্যই সেটার কোন রকম নিরসন করার চেষ্টাও তৃণমূল সরকার করেনি। তো সেই জায়গায় এই যে একটা মুহূর্ত তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের ভোটের আগে, যেভাবে ঠিক পশ্চিমবঙ্গে একদম পতন হলো তৃণমূল কংগ্রেস সরকারের, ঠিক সেই জায়গাটায় কি কোথাও গিয়ে আবার রিপিটেড একটা ছবি উঠে আসছে না? তার কারণটা কি, যে এই যে রাম মন্দিরের ইস্যুটা, এটাকে নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি অতটা সিরিয়াসনেস এখনো পর্যন্ত দেখাচ্ছে না। একটা এসআইটি তারা গঠন করেছে, এসআইটি তদন্ত করছে, সেই এসআইটি যাদেরকে রিপোর্ট জমা দেবে তিনি আবার রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন সদস্য। তো এই যে এসআইটির মাধ্যমে শুধুমাত্র তদন্ত হচ্ছে, এবং চম্পত রায় থেকে অনিল মিশ্রা, তারা প্রত্যেকেই, তাদের কারোর নাম নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, তাদের নামে কোনো ধরনের কোনো এফআইআরই নেই, এই বিষয়গুলো কিন্তু মানুষ জানেন, এবং মানুষের মধ্যে কিন্তু অবশ্যই ভাবাবেগে একটু হলেও আঘাত লেগেছে। তো সেটার প্রভাব সরাসরি উত্তরপ্রদেশের ভোটে পড়বে না, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এবং অবশ্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে একদম পার্লামেন্টে এলেন না, পার্লামেন্টে তারা আসতে পারলেন না, সেটা কিন্তু আরো একটা রীতিমতন এই মুহূর্তে বলা যেতে পারে গোদের ওপর বিষ ফোঁড়ার সিচুয়েশন তৈরি করলো। তার কারণ 20শে জুলাই তার আগে উত্তরপ্রদেশের রাম মন্দিরের একটা বিষয় অবশ্যই ছিল, এবং সেটাই হওয়ার কথা ছিল মূল টপিক, যে টপিকের ভিত্তিতে একদম বিরোধীরা শাসকদেরকে ঘিরে ধরবে। কিন্তু 20শে জুলাইয়ের যে আন্দোলন, ছাত্র আন্দোলন, এবং সেটাতে যে নির্মম লাঠিচার্জ করলো নরেন্দ্র মোদী সরকার কিংবা দিল্লি পুলিশ, তারা যে নির্মম লাঠিচার্জ করলো, সেটাকে নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা তারা ক্লিয়ার করতে পারলো না, এবং সেটারও কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে একটু হলেও ফেস করতে হবে। সমস্তটা বোধহয় শুধুমাত্র টাকা দিয়ে, সেটা 50,000 টাকা হলেও ম্যানেজ করা যাবে না। অনেকেই কিন্তু তেমন বলছেন আপাত দৃষ্টিতে আমরা শুধু আপাত দৃষ্টির কথাই বলতে পারি, কারণ ইভিএম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, আমরা দেখতে পাই বিভিন্ন সময় আমাদের অভিযোগ উঠে আসে, কাউন্টিং সেন্টার নিয়ে আমরা দেখতে পাই, কিন্তু শেষ পর্যন্ত কথা তো বলবে মানুষের ভোট, মানুষের রায়, এবং অবশ্যই উত্তরপ্রদেশের ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিন। এবং অবশ্যই উত্তরপ্রদেশে তার আগে এসআইআর হলো 1 বছর ধরে,
এখনো সেই এসআইআর এর প্রভাব রয়েছে, বহু মানুষ এখনো পর্যন্ত বাইরে রয়েছেন, ভোটার লিস্টে তাদের ইনক্লুড করতে হবে। সমস্তটা মিলিয়ে উত্তরপ্রদেশে যখন ভোট হবে আগামী বছর 2027 সালের জানুয়ারি মাসে, সেটাতে যদি নরেন্দ্র মোদী একদম ধরাশায়ী হন, অমিত শাহ ধরাশায়ী হন ঠিক বাদল অধিবেশনের মতন, তাহলে কিন্তু আর নিস্তার নেই। 2029 সাল কিন্তু অবশ্যই জবাব দেবে উত্তরপ্রদেশকে, ঠিক যেমন ভাবে 2024 সালে যদি ওড়িশা রাজ্যটা না থাকতো তাহলে কিন্তু বেশ খানিকটা অসুবিধায় পড়তে হতো নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সরকার তৈরি করার ক্ষেত্রে। শুধুমাত্র ধর্মেন্দ্র যাদবের নেতৃত্বে ওড়িশা রাজ্যটা 20 জন এমপি কে নিয়ে এসেছিল বলে উত্তরপ্রদেশে যে ধরাশায়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেই জায়গাটা কিন্তু মেরামত করা গিয়েছিল, সরকার তৈরি করা গিয়েছিল। তা না হলে 2024-এই নরেন্দ্র মোদী 3.0 সরকার আর তৈরি হতো না। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে অবশ্যই 2027 সালের লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডির থেকেও অনেকটা বেশি কঠিন ভারতীয় জনতা পার্টির জন্য। মানুষ এই মুহূর্তে কোথাও গিয়ে সরকার বদলের ডাক দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা শুনতে পাচ্ছি। এবং অন্যদিকে পিডিএ ফর্মুলা যেটা একদম নিয়ে এসেছিলেন অখিলেশ যাদব 2024-এর ভোটের আগে, সেটা তো তিনি কাজ চালাচ্ছেন সেটার উপর অবশ্যই। তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ তিনি শুরু করেছেন। তিনি এই মুহূর্তে পিডি এর যে পিটা, সেটাকে তিনি বলছেন যে পণ্ডিত অ্যাকচুয়ালি তারা যেমন পিছিয়ে পড়া সম্প্রদায়, তারাও পি, ঠিক তেমন ভাবেই তারা হচ্ছে পণ্ডিত। তারাও এই মুহূর্তে যোগী সরকার আমলে ভালো নেই, তাই তারা আমাদের ভোট দিন, অখিলেশ যাদবকে ভোট দিন, সমাজবাদী পার্টিকে ভোট দিন। আমরা দেখব শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই আমরা দেখব যে 2026, 2025, 2024 সালে যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে সারা ভারত জুড়ে, সেটা মহারাষ্ট্র, হরিয়ানা, সেটা বাংলা, সেটা একদম দিল্লি, প্রত্যেকটা রাজ্য এবং বিহার তো অবশ্যই, প্রত্যেকটা রাজ্য যেভাবে বিজেপি একদম বিশাল একটা আনএক্সপেক্টেড রেজাল্ট করেছে, সেই রকমের রিপিটেশন হয় নাকি আমরা দেখব অবশ্যই। তাহলে 2029-এর লড়াই বিজেপির জন্য অনেকটাই সহজ হবে। তা না হলে কিন্তু 2029-এর রীতিমতন সেমিফাইনাল থেকে তারা নাম কাটিয়ে দিতে বাধ্য। অর্থাৎ সময়ের অপেক্ষা, 2027 সালের পরবর্তীতে সময়ের অপেক্ষা হবে। আমরা জানি না কি হতে চলেছে, তবে অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, পলিটিক্যাল অ্যানালিস্টরা কিন্তু বলছেন অনেকেই যে এখন যদি উত্তরপ্রদেশে ভোট হয় তাহলে ভারতীয় জনতা পার্টির হারার সম্ভাবনা অনেক বেশি। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, জয়েন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকতে পারেন, সাহায্য করতে পারেন। ধন্যবাদ।